আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করেছি যে গত দিনের হোমওয়ার্ক করে নিয়ে এসেছি। আমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে ওজন ভিন্ন ভিন্ন হয় কেন। আমরা দেখেছি সাধারণত দুটি কারণে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওজন দেখা যায়। যেমন পৃথিবী থেকে বিষুব অঞ্চলের দিকে গেলে দেখা যায় ওজন কমছে। এর কারণ কি? কারণ দূরত্ব যত বাড়ে আকর্ষণ তত কমে, যার ফলে ওজনও কমতে থাকে। অপরদিকে যদি আমরা মেরু অঞ্চলের দিকে যেতে থাকি, আসলে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব যথেষ্ট কম। আর আমরা জানি কম থাকলে আকর্ষণ বাড়ে, অভিকর্ষ ত্বরণ বাড়ে, আর অভিকর্ষ ত্বরণ বাড়ে মানে ওজন বাড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর সেই ওজন, সেই পৃথিবীর গুরু মহাজন, তাদেরকে নিয়ে যদি আমরা না করি আয়োজন, তাহলে কি দরকার এ পড়ার? কেন রয়েছে এ পড়ার প্রয়োজন? কারণ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে নানান ধরনের ম্যাথমেটিক্যাল গাণিতিক রূপ আসে। যখন আসবে গাণিতিক রূপ, তুমি হয়ে যাবে চুপ, কিন্তু আমি আশা করছি তুমি দেখাবে তোমার স্বরূপ। কারণ তুমি হচ্ছে আমাদের স্টুডেন্ট, তোমার রয়েছে গ্রেট কনফিডেন্ট। শুধু ডাটাগুলো দেখবে, কোন ফর্মুলাতে যাবে, W=mg, F=ma, নাকি G=gm/r², অথবা F=m1m2/d²/g, কোনটাতে যাচ্ছে সেটা আমরা জেনেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঢাকা শহরে এবং বিদেশে অনেক বড় বড় বিল্ডিংয়ে উঠানামা করেছি অফিসিয়াল প্রয়োজনে। এমনকি আমাদের বাসা বাড়িতেও লিফট রয়েছে। এই লিফট কি জিনিস আমরা জানি, এটা উত্তোলক, যা নিচ থেকে উপরে উঠানামার কাজে ব্যবহার করা হয়। এই লিফট কিভাবে আমাদেরকে করে নিচ থেকে উপরে শিফট, সেটার মেকানিজম যদি একটু জানি, তাহলে আমরা জানবো এই লিফটে ওজনের তারতম্য হয়। এই লিফটে ওজনের ভিন্ন ভিন্নতা দেখা দেয়। কেন হয় তাই আমরা ব্যাখ্যা দেব। গত ক্লাসে এই লিফট নিয়ে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু অতটা না বুঝলেও আজকে আমরা ক্লিয়ার সেন্স নিয়ে নিই। আমি একটা ক্যাপসুল আকারের লিফট এখানে তোমাদের দেখালাম। ক্যাপসুলের মতো মনে হবে যে ট্যাবলেট। এই লিফটের মধ্যে জনক ব্যক্তি একটু ডান্সিং করছে। প্রথমে গিয়ে সে দাঁড়ালো, দাঁড়ানোর পরে নিজেকে ওজন মনে করলো, তার নিজের ওজন W=mg। ওজন, এই ব্যক্তির ওজন হচ্ছে W=mg, কারণ আমরা জানি ওজন ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই যে W=mg, যখন এই লিফটটা উপরের দিকে ওঠা শুরু করলো, তখন কিন্তু এই লিফটের বেগ বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে উপরের দিকে ওঠা শুরু করলো, তখন লিফটের বেগ বৃদ্ধি পেল। আর নিজেকে আমরা একটু ভারী বলে মনে করি, একটু নড়াচড়া করি, কেমন যেন লাগে। এর কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন লিফট উপর দিকে উঠলো, তখন লিফটের ত্বরণ বৃদ্ধি পেল, আর তখন এই জি এর সাথে ওই ত্বরণ বৃদ্ধি পাওয়ায় তার টোটাল ওজন এরকম হয়ে গেল, অর্থাৎ mg+ma, ইট মিনস ma পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে নিজেকে একটু ভারী বলে মনে হয়। নিজেকে কি মনে হয় বলো? একটু ভারী বলে মনে হয়, হেভি বলে মনে হয়। কিছুক্ষণ পর লিফটের সমবেগে যায়, তখন আর ত্বরণ থাকে না। কারণ আমরা জানি সমবেগে গেলে ত্বরণ থাকবে না। বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। সেটা যদি সমবেগে যায় তাহলে ত্বরণ থাকবে না। কিছুক্ষণ পর আমাদেরকে আবার স্বাভাবিক মনে হয়,
কিছুক্ষণ পর W ইকুয়াল m ইন্টু জি প্লাস জিরো, কারণ এখন ত্বরণ নেই, সেক্ষেত্রে আবার mg। এই যে লিফটে নিজেকে ভিন্ন ওজন মনে হলো, এটি হচ্ছে ওজনের তারতম্য, মানে এক এক জায়গায় এক এক রকম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তুমি দেখলে যে লিফটের মধ্যে যখন আমি স্বাভাবিকভাবে দাঁড়িয়েছি তখন আমার ওজন হচ্ছে W ইকুয়াল mg, কিন্তু যখন লিফটে উপরে ওঠা শুরু করলো তখন নিজেকে আমরা একটু হেভি মনে করলাম, আমি একটু ভারী মনে করলাম। কেন? কারণ লিফট যাওয়ার সাথে সাথে তার ত্বরণ বেড়ে গিয়েছে, এই জি এর সাথে তখন এ বেড়ে গিয়েছে, ফলে অভিকর্ষ ত্বরণ জি এর সাথে এ যোগ হয়ে যাবে। আগে ছিল mg, এখন এ পরিমাণ যদি বেড়ে যায় ত্বরণ, তাহলে টোটাল ওজন হবে W ইকুয়াল mg প্লাস এ, অর্থাৎ mg প্লাস ma, অর্থাৎ ma পরিমাণ ওজন তোমার বৃদ্ধি পেল। কিছুক্ষণ পরে যখন এটা সমবেগে উপরের দিকে উঠতে শুরু করলো, বেগ বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না, এই অবস্থাকে বলা হয় সমবেগ। সমবেগে যাওয়ার সময় তখন কিন্তু এটা হচ্ছে গিয়ে জিরো হয়ে গেল, তখন আমরা লিখলাম W ইকুয়াল mg, আবার স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি উপরে উঠতে আমাদের প্রাথমিক ওজন W1 mg প্লাস a যদি হয়ে থাকে, তাহলে নিচে নামতে W2 হবে mg মাইনাস a। তাই লিফটটা যখন নিচের দিকে নামবে, নামার সময় নিচে যখন নামছে তখন কিন্তু মূলত এই অ্যাক্সিলারেশন অর্থাৎ বেগ বৃদ্ধি পাচ্ছে না, উপরের দিকে যাওয়ার রেসপেক্টের নিচে, অর্থাৎ এটা যদি আমি উপরের দিকে যাওয়া ধরি, এই কলমের ক্যাপটা উপরের দিকে রয়েছে ব্ল্যাক অংশটা, তাহলে নিচের দিকে নামার সময় এটা নিচে, এটা যদি উপরে হয় এটা হবে নিচে, এটা যদি পজিটিভ হয় তাহলে ডান পাশের এই কলমটা বোঝাচ্ছে নেগেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই উপরের দিকে যদি mg প্লাস a হয়, অর্থাৎ ত্বরণ বৃদ্ধি পায়, যখন প্লাস হয় তাহলে নিচের দিকে নামার সময় ত্বরণটা হ্রাস পাবে, সেক্ষেত্রে নিজেকে হালকা বলে মনে হবে। সেক্ষেত্রে নিজেকে হালকা বলে মনে হবে। তাহলে আমরা কি বুঝলাম? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম যে লিফটে উঠে যখন আমরা দাঁড়াই, স্বাভাবিকভাবে দাঁড়াই, তখন কিন্তু মনে হয় যে আমরা স্বাভাবিক, কারণ আমার ওয়েট নিচের দিকে, লিফট ওয়েট দিয়েছে উপরের দিকে, দুইটা সমান হয়ে গিয়েছে, তাই স্থির। এখন লিফট যদি উপর দিকে ধাক্কা দিত তাহলে এমনি করে উঠায় নিয়ে চলে যেত। আবার মানুষের ভর যদি বেশি হতো, ওজন যদি বেশি হতো, সে ধাক্কা দিয়ে লিফটটাকে ভেঙে নিয়ে নিচে চলে যেত, যেটা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর লিফটটা যখন চালু হলো, সুইচ দেওয়া হলো, তখন মূলত লিফটটি উপরে ওঠা শুরু হলো, উপরে ওঠা শুরু হলো। সেক্ষেত্রে নিজেকে ভারী মনে হয়, কারণ লিফটের ত্বরণ বেড়েছে, টোটাল ওজনের সাথে ত্বরণটা বৃদ্ধি পেয়ে ma পরিমাণ বৃদ্ধি পেয়ে ওজন W বেড়ে গিয়েছে। অপরদিকে লিফটটা যখন উপর থেকে নিচে নামে, তখন কিন্তু এই অভিকর্ষ ত্বরণের সাপেক্ষে রেসপেক্টে তুলনা করে এটা হয়ে যাবে মাইনাস a, W2 হবে মাইনাস a। এক্ষেত্রে কিন্তু নিজেকে হালকা বলে মনে হবে। কিছুক্ষণ পর লিফটটা সমবেগে নিচে নামতে থাকে। এটা তোমরা যদি কখনো লিফটে উঠো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিই কিভাবে নিচের দিকে নামলো, সমবেগে নামলো। যদি সমবেগ হয়, সমবেগ হলে এ তখন থাকবে না জিরো, এক্ষেত্রেও W2 ইকুয়াল mg। এখন কোনোভাবে যদি লিফটটা ছিঁড়ে পড়ে যায়, একবার ঠাস করে নিচে পড়ে গেল, সেক্ষেত্রে W ইকুয়াল m, জি এর সাথে এ কমতেছে, কমতে কমতে এ যদি জি এর সমান হয়ে যায়, মানে আমরা তো জানি, একটু হিসাব করে নেই, W ইকুয়াল m g মাইনাস এ। কোনোভাবে এই এটা যদি জি এর সমান হয়, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই পরিমাণ যদি হয়ে যায়, তাহলে জি আর জি বিয়োগ করলে হয় জিরো।
তাই ডাব্লু সমান হয়ে যাবে এম ইন্টু জিরো মানে জিরো, মানে জিরো। কেন জিরো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডাব্লু ইকুয়াল এম জি মাইনাস এ, ডাব্লু ইকুয়াল এম ইন্টু জি মাইনাস এ, অর্থাৎ এই মাইনাসটা এ কেন এসেছে? কারণ আমরা জানি নিচ থেকে উপরে গেলে লিফটের ক্ষেত্রে এই এটাকে পজিটিভ ধরা হয়েছে, কারণ লিফটের বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আবার উপর থেকে যখন নিচে নামে এর বিপরীত হয়েছে, তাই নিচ থেকে উপরে গেলে যদি প্লাস হয়, জি প্লাস এ হয়, তাহলে উপর থেকে নিচে নামার সময় জি মাইনাস এ হবে। আর জি মাইনাস এ যখন হলো, কোনোভাবে যদি লিফটটা ছিঁড়ে নিচের দিকে পড়ে যায়, তাহলে এ যদি কোনোভাবে জি এর ভ্যালুর সমান হয়ে যায়, জি এর মানের সমান হয়ে যায়, জি জি কি তখন শূন্য হয়ে যায়। এক্ষেত্রে নিজেকে হালকা বলে মনে হবে, লিফটের মধ্যে ভাসতে থাকবে। প্রকৃতভাবে লিফট যখন নিচের দিকে পড়তে থাকে তখন মানুষ হালকা হয়ে যায়, উপরের দিকে মাথায় গিয়ে বাড়ি খায়, ফলে মাথা ফেটে মারাও যেতে পারে। অথচ পায়ে ব্যথা পাওয়ার কথা, কিন্তু লিফটের উপরে মাথা কেন লাগে? এর কারণ নিজে হালকা হয়ে গিয়ে মানুষ উপরে উঠে যায় আর লিফটটা নিচের দিকে পড়ে, ফলে দুজনে কলিশন বা ধাক্কা খায়, অ্যাজ এ রেজাল্ট আহত হতে পারে, এমনকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিহত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন কিন্তু থেমে যাবে জীবনের ছন্দ। তাহলে বুঝলাম কি, নিচ থেকে উপরে গেলে লিফটের সাপেক্ষে এর ত্বরণ বৃদ্ধি পায়, টোটাল ওজন বৃদ্ধি পায়। কি পরিমাণ বৃদ্ধি পায় তা আমি দেখিয়েছি এইভাবে গাণিতিকভাবে। কিছুক্ষণ পর যদি আমরা হিসাব করি, কিছুক্ষণ পর যদি দেখি যে যখন সমবেগে চলছে তখন কিন্তু এ থাকবে না, তখন এমজি, প্রথমে এমজি পরে এমজি। আবার যদি উপর থেকে নিচে নামি তখন কিন্তু মাইনাস এ হবে। এক্ষেত্রে আমরা ওয়েট ডাব্লু ইকুয়াল এম জি মাইনাস এ হবে, অর্থাৎ তখন ওয়েট কমে যাবে। কোনোভাবে যদি এর মান, যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে লিফটটা ছিঁড়ে পড়ে গেলে এর মান যদি জি এর সমান হয়ে যায়, তাহলে জি মাইনাস জি মানে জিরো, অর্থাৎ এম ইন্টু জিরো জিরো। এটাকে বলা হয় ওজনহীনতা। দেখো আমি কত বড় করে লিখেছি ব্যাপারটা, কারণ পরীক্ষায় মিছিল করে আসবে ওজনহীনতা। ওজনহীনতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সংজ্ঞায় আসি, ওজনহীনতা কি? বলেন, ওজনহীনতা কি? কোনো একটি বস্তু যখন অভিকর্ষ ত্বরণের দ্বারা আকর্ষিত হয়ে কোনো আকর্ষণ ফিল করে না, অনুভব করে না, অর্থাৎ বস্তুর উপরে যখন কোনো অভিকর্ষ ত্বরণ থাকে না, তখন বস্তুটি নিজেকে হালকা বলে মনে করে। প্রকৃতপক্ষে তখন তার ভর থাকবে, কিন্তু কোনো পৃথিবীর প্রতি টান থাকবে না। আর পৃথিবীর প্রতি টান না থাকলে তার ওজন থাকবে না। এক্ষেত্রে নিজেকে সে হালকা বলে মনে করে, আর হালকা হলে সে ভাসতে থাকে। লিফট যদি স্থির পড়ে যায়, কোনো এক সময় যদি অভিকর্ষ ত্বরণ জি এর মান যদি বেগ বৃদ্ধির হার ত্বরণের সমান হয়ে যায়, সেক্ষেত্রে জি আর এ কাটাকাটি গেলে, জি জি কাটাকাটি হলে এক্ষেত্রে কিন্তু এম ইন্টু জিরো জিরোই হয়ে যাবে, অর্থাৎ ওয়েট, ভর, ওয়েট বা ওজন, এটাও কিন্তু শূন্য হয়ে যাবে। আর এই ঘটনাকে বলা হয় ওজনহীনতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রায় পরীক্ষা আসে যে চাঁদে বাইরে অর্থাৎ মহাশূন্যে নিজেদেরকে ওজনহীন বলে মনে হয় কেন? আমি গাণিতিকভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা এই ব্যাপারটি ক্লিয়ারলি বুঝেছ। আমি সংক্ষেপে একটি রিক্যাপ করে দিচ্ছি, তোমরা বুঝে নাও। লিফটে নানান কারণে ওজনের তারতম্য হয়, তা আমরা ব্যাখ্যা করছি। আমি একটা লিফট বিবেচনা করলাম, ক্যাপসুল আকৃতির একটি লিফট, যার মধ্যে একজন মার্শাল আর্টের মতো ডিজাইন করছে। কারণ কেউ যদি লিফটে না থাকে, লিফটের ভিতরে আয়না ফিট করা থাকে, তা দেখে আমরা অনেকেই নাচানাচি করতে থাকি। এমত অবস্থায় নিজেকে হালকাও মনে করিনি, ভারীও মনে করিনি, কিছুই মনে করিনি, স্বাভাবিক। ঠাস করে লিফটে উপরে ওঠা শুরু করলো, নিজেকে ভারী মনে হলো। কি ব্যাপার? ভারী মনে হচ্ছে। আসলে ঘটনা হচ্ছে, লিফটটা যখন উপরে ওঠে তার ত্বরণ বৃদ্ধি পায়, তার টোটাল ওজনের সাথে যুক্ত হয়। এই যে ডাব্লিউ ইকুয়াল এম জি, এই জি এর সাথে এ যোগ হলে এটা বেড়ে যায়,
ফলে ডাব্লুটাকে বৃদ্ধি মনে হয়, কতটুকু, এতটুকু বৃদ্ধি মনে হয়। আবার যখন কিছুক্ষণ পরে এই অ্যাক্সিলারেশন থাকে না, স্মুথলি স্বাভাবিক বেগে যায়, তখন এর পরিমাণ 0 হয়ে যায়। আর 0-র মান বসিয়ে দিলে ডাব্লিউ ইকুয়াল mg পেয়ে যাব, অর্থাৎ এক্ষেত্রে আবার স্বাভাবিক। কিন্তু উপর থেকে যখন নিচে নামি তখন কিন্তু এই লিফটের সাপেক্ষে ব্যক্তির অভিকর্ষ ত্বরণ এর সাথে -a চলে আসবে, কারণ নিচ থেকে উপরে গেলে যদি ত্বরণ যোগ হয়, আর তাহলে উপর থেকে নিচে গেলে ত্বরণ বিয়োগ হবে, অর্থাৎ মাইনাস হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল mg - a। আর এর মান যদি কোনোভাবে জি এর সমান হয়ে যায়, হয় দ্রুত গেল নয় লিফটটা ছিঁড়ে পড়ে গেল, তখন মূলত এই ডাব্লিউ এর মান 0 হয়ে যাবে। এক্ষেত্রে ওজন 0। নিজেকে যদিও মনে হবে ধন্য, ওজন হয়েছে 0, এটা কি আসলে মহাশূন্য? না, এটা লিফট, মরণের ফাঁদ। এই তার ছিঁড়ে যাওয়াতে সে এমনভাবে পড়বে যে নিজেকে ওজনহীন মনে করব আমরা, আর উপরের দিকে চলে যেতে থাকবো। লিফট যেহেতু নিচে পড়ে, আমরা যেতে চাই উপরে, হলে মাথার সাথে বাড়ি খাবো, আর মাথা ফেটে জীবন যাবে এই দুনিয়ার থেকে কেটে ছেটে। ক্লিয়ার? এভাবে আমরা ওজনহীনতা মনে করি, অর্থাৎ কোনো কারণে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়ে গেলে তখন বস্তুর ওজন 0 হয়, আর এই ঘটনাকে বলা হয় বস্তুর ওজনহীনতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওজনহীনতা পরীক্ষায় মিছিল করতে করতে আসে। বি কেয়ারফুল, বুঝলে ওয়ান্ডারফুল, না বুঝলে রসগোল্লা ফুল। পাবা না জীবনের কোনো কুল, তখন কিন্তু 0 দিতে আমরা শিক্ষকরা হয়ে যাব ব্যাকুল। ওজনহীনতা। মহাশূন্যে মানুষ কেন ভেসে বেড়াতে পারে, আমরা দেখে নিই। মহাশূন্যে আমরা কেন ভাসি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহাশূন্যে আমরা কেন ভাসি? আমরা জানি আমাদের ওজন ডাব্লিউ, ওয়েট ইকুয়াল mg। আর মহাশূন্যে g ইকুয়াল 0, তাহলে ওয়েট ডাব্লিউ ইকুয়াল m ইন্টু 0, তাহলে 0। এই জন্য মূলত যেহেতু ওজনহীন হয়ে যায়, আমরা পাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়, পৃথিবীর প্রতি কোনো আকর্ষণ আমাদের নেই, তাহলে আমরা অবশ্যই ভাসতে থাকব। এই জন্য মহাশূন্যে ওজন 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মন থেকে বুঝতে পেরেছি ওজনহীনতা কি, লিফটের মধ্যে বিভিন্ন ধরনের ওজন হয় কেন, বা ওজনের তারতম্য হয় কেন, মহাশূন্যে ওজন কেন 0, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান ভিন্ন হওয়ার কারণে ওজন ভিন্ন হয়ে যায়, তারই অবস্থাগুলো, তার প্রেক্ষাপটগুলো আমরা ব্যাখ্যা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি অঙ্ক করব, দেখি পারি কিনা। তোমাদের কাজ ক্লাস ওয়ার্ক, এখনই ক্লাসে করো। ক্লাস ওয়ার্ক, আমাদের গাইড টিচার তোমাদের কাছ থেকে এটা দেখে নিবে। কি, পৃথিবীতে একটি বস্তুর ওজন তার ভরের, পৃথিবীতে একটি বস্তুর ওজন তার ভরের
প্রায় 10 গুণ। বস্তুটির ভর 65 গ্রাম হলে 65 গ্রাম হলে ওজন কত? চাঁদে এর ওজনের কোনো তারতম্য হবে কি? ব্যাখ্যা করো। আমরা একটু প্রশ্নটা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীতে একটি বস্তুর ওজন তার ভরে প্রায় 10 গুণ, অর্থাৎ তুমি মনে করে নাও 10 গুণ বলতে 9.9 মনে করো, 9 গুণ। তুমি বুঝতে পারছো 10 গুণ করবো না কি 9 গুণ করবো না 9.5 গুণ করবো, ধরে নাও 9.9, প্রায় 10 গুণ। বস্তুটি ভর 65 গ্রাম হলে ওজন কত? চাঁদে এর ওজনের কোনো তারতম্য হবে কি? ব্যাখ্যাটা একটু করো। তোমাদের 1 মিনিট সময় দিলাম। হ্যাঁ, তোমরা অনেকেই চেষ্টা করেছো, এই জন্য আন্তরিকভাবে আনন্দ প্রকাশ করছি এবং তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা পেরেছো তারা ভেরি গুড, যারা পারোনি তারাও হবে গুড যদি আমার এই অঙ্ক করে দেওয়ার সাথে সাথে তুমি সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই তাহলে। প্রথম ধোঁকা, তোমরা হয়ে যেতে পারো বোকা। আমি এখানে দিয়েছি পৃথিবীতে একটি বস্তুর ওজন তার ভরের প্রায় 10 গুণ। তাহলে ভর কি? সেই ভর আগে দেখছি বস্তুটির ভর 65 গ্রাম। তাহলে গ্রাম হচ্ছে তার ভর, ওখানে নেই কোনো ডর। 65 গ্রাম দেওয়া আছে, তাহলে আমরা বলবো দেয়া আছে ভর 65 গ্রাম। গ্রামকে শহর বানিয়ে নাও, অর্থাৎ 1000 গ্রাম সমান 1 কেজি। 65 ডিভাইডেড 1000 কেজি, অর্থাৎ 0.065 কেজি। এরপর ওজন, W সমান mg। সেক্ষেত্রে 0.065 ইন্টু 9.9, তখন কিন্তু ওজন নিউটন হবে। তাহলে কি বুঝলাম? দেওয়া আছে ভর 65 গ্রাম, আর তাকে কেজি বানিয়ে নিয়েছি কারণ এসআই এককে আনতে হবে। এরপর আমরা ওজন W ইকুয়াল mg করে নিলাম। এটাকে গুণ করলে 99, অর্থাৎ 6.5 এর মতো হবে। এটাকে গুণ করলে যেটা হবে সেটা তোমরা একটু ক্যালকুলেটর টিপ দিয়ে করে ফেলো। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই ওজনটা কিন্তু পৃথিবীতে হয়েছে। তাহলে আমরা একটু ই বুঝিয়ে দিই, WE মানে আর্থ। এটা হচ্ছে আর্থ, অর্থাৎ পৃথিবীতে হলো। এখন তুমি যদি চাঁদে নিয়ে যাও, চাঁদে ওজন হবে
পৃথিবীর ওজনের 6/1 তাহলে 6 দিয়ে ভাগ করলে কিসের হয় বলো? ওজন হলে নিউটন। এভাবে আমরা অঙ্কগুলো সুন্দর করে করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কের সিস্টেমগুলো বুঝতে পেরেছ। সাধারণত ওজনের সাথে ভর জড়িত, তাই এই ধরনের সূত্র আসতে পারে। এখন এই ওজন বা বল নিয়ে বিজ্ঞানী নিউটন কিছু কথা বলেছে, যদিও তোমরা বইতে পাওনি। সেই অংশগুলো নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি। চলো আমরা দেখে নিই। ক্লাস ওয়ার্কটা তোমরা বুঝে নিয়েছো, এই জন্য ধন্যবাদ তোমাদেরকে। নিউটন 3টি সূত্র দিয়েছে, সেই 3টি সূত্র আমরা এক নজরে দেখে নিই। তিনটি সূত্র। 1 নম্বর বলেছে ভি ইকুয়াল ইউ। 2 নম্বর বলেছে ফাদার সমান মাদার, আসলে না, ফোর্স মানে মা। 3 নম্বর সূত্র বলেছে কাউকে গুতা দিলে গুতা খেতে হয়। মানে কি? শেষ বেগ আর আদি বেগ এর নাম বেগ। বেগ, শেষ বেগ, আদি বেগ। এটা হচ্ছে বল, এটা হচ্ছে ভর, এটা এক্সিলারেশন, ত্বরণ। বল ইকুয়াল ভর একটু ত্বরণ, আর এটাও বল, বিপরীত বল। বিপরীতমুখী বল, কিন্তু ঋণাত্মক। যদি আমরা বল বলি, এটাও বল বলবো, তাহলে ঋণাত্মক দিলে ঢেকে দিলাম বিপরীতমুখী বল, আর ঋণাত্মক দিলাম না, তখন বিপরীতমুখী কেটে ফেলবো। জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে লিখে দিয়েছি। ক্লিয়ার? আমি যখন এটা দিব না তখন বিপরীতমুখী বল, আর যখন এটা দিব না তখন নেগেটিভ বল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউটন বলেছেন বাহ্যিকভাবে বাইরে থেকে কাউকে যদি বল প্রয়োগ না করি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকবে। আর যে বস্তু যেরকমই থাকে সেরকমই থাকার ধর্মকে, থাকতে চাওয়ার ধর্মকে বলা হয় জড়তা। জড়তা বস্তুর একটি ধর্ম। ভর যত বেশি হবে, জড়তা তত বেশি হবে। অর্থাৎ বাংলায় অলসতা, কুইরামি, জড়তা। যে যেরকম আছে সেরকম থাকার ধর্মকে জড়তা বলে। তুমি ছেলে, তুমি ছেলেই থাকতে চাও, তুমি মেয়ে, তুমি মেয়েই থাকতে চাও। তোমার এই থাকার প্রবণতা তোমার ভিতর আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। আমরা যে ছেলেই থাকতে চাই, এই ধর্ম হচ্ছে আমাদের জড়তা। তুমি শীতের মধ্যে কম্বল লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছো বিছানায়, তোমার আম্মা ডাকছে শুনছই না, কারণ তুমি যে আরামে রয়েছে সে আরামে থাকতে চাও। আর এটাই হচ্ছে তোমার জড়তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অবস্থায় আছে সে অবস্থায় থাকা ধর্মকে কি বলা হয়? জড়তা। এক্ষেত্রে নিউটন বলেছে বাইরে থেকে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকবে। যেমন তুমি ঘুমাচ্ছ, ডাকে নাই, তুমি উঠলা না, ঘুমাতেই থাকবে। বল প্রয়োগ করলেও তুমি উঠলা, তখন বল না প্রয়োগ করলে তুমি উঠতা না। ক্লিয়ার? দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে বল যেদিকে প্রয়োগ করা হবে সেদিকে দৌড়াতে থাকবে। অর্থাৎ বল প্রয়োগ করাটা বস্তুর ভর আর বেগের সাথে সম্পর্কযুক্ত। তাই বলা হচ্ছে
কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভর আর বেগের পরিবর্তন হয়। এই যে আমার ভর আর বেগ, এই দুইটা মিলে একসাথে ভর বেগ, মূলত ভরের পরিবর্তন হয় না বেগের পরিবর্তন হয়। আর দুইটাকে গুণ করলে ভর বেগ বলে। তো নিউটন বলছে ভর বেগের পরিবর্তন হয়। কোনো বস্তুকে বাইরে থেকে ধাক্কা দিলে বস্তুটি গতিশীল হয়, অর্থাৎ তার বেগের পরিবর্তন হয়। আর তা যদি ভরের সাথে গুণ করি তাহলে ভরবেগ। তাহলে ভরবেগ কি? ভর ইন্টু বেগ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয়। আর এই ভরবেগের পরিবর্তন বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক। সমান অনুপাতে বাড়বে কমবে। তুমি হাসলে আমি হাসলাম, তুমি কাঁদলে আমি কাঁদলাম, তুমি লাফালে আমিও লাফালাম। এই ধরনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তোমার বন্ধু পরীক্ষা লাড্ডু মেরেছে, তুমিও পরীক্ষা লাড্ডু মারলে, সমানুপাতিক। তোমার বন্ধু পরীক্ষায় হিরো, তুমিও হিরো, সমানুপাতিক। সমান অনুপাতে তোমার বাড়ছে কমছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির থাকে এবং স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তু স্থির হয়। আর বলা হয় এই বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে টাইম দিয়ে ভাগ হবে, সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া হবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। তুমি একজনকে থাপ্পড় দিলে তারও তোমাকে থাপ্পড় দিতে মন চাবে। একটা বল নিচের দিকে মারলে আবার ড্রপকে উপরে আসে, কেন? মাটিও তাকে উপরের দিকে বল প্রয়োগ করে। সুতরাং কি জানলাম? প্রত্যেক ক্রিয়ারই, প্রত্যেক কাজেরই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আর এখান থেকে আসছে ফোর্স মানে মা। বিশেষ করে দ্বিতীয় সূত্র থেকে আসছে, কারণ ভর আর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হার ত্বরণ, একসাথে ভর বেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক। তো আমরা এখন মনে রাখবো বল মানে F ইকুয়াল মা, ফোর্স মানে মা। এই নিউটনের তিনটি সূত্র এবং ভরবেগ, জড়তা, বস্তু যেরকম আছে সেই রকম থাকার ধর্মকে জড়তা বলে। যেমন এই বিল্ডিংটা সে তার জায়গায় থাকতে চায়, এই বিল্ডিংয়ের জড়তা। এই বোর্ডটা যেখানে রয়েছে সেখানে থাকতে চায়, সেটা তার জড়তা। আমি না প্রেশার করলে মুছে দিলে মুছবে না, এটা তার জড়তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে ফাঁকি মারতে চাও সে ফাঁকি মারতেই চাও আমরা না বললে, এটা তোমাদের জড়তা। এই জড়তা অলসতা থেকে দূর করে সামনের দিকে সমান তালে এগিয়ে চলো এবং রেজাল্টকে এমন অবস্থায় নিয়ে এসো যেন ফ্রেন্ডশিপ না সারা বাংলাদেশ তোমাদের এই রেজাল্টে হাসে। এটাই যেন সবসময় তোমাদের মনে আসে এবং তোমাদের মনে ভাসে। এই প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুখে থাকো, তিনটা সূত্র নিয়ে থাকো। আল্লাহ হাফেজ।